বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। মাধ্যমিক স্তরের জীববিজ্ঞান অংশে আমরা প্রথম অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে এই অধ্যায়ে সম্ভাব্য কি কি প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা এই বিষয়টি ফার্স্ট ক্লাসে কিছুটা হলেও আলোচনা করেছিলাম। তো সেই বিষয়গুলো আবারও একটু সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে টপিকসটা পরীক্ষায় আসেই তা হলো দুইটা প্রশ্ন। এক নম্বর হলো দ্বিপদ নামকরণ এবং এর নিয়মাবলী, আর দুই নম্বর হলো রাজ্য। পাঁচটা রাজ্য দেওয়া থাকবে, পাঁচটা রাজ্যের ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, বিভিন্ন অপশন তথ্য দেওয়া থাকবে এবং তোমাদের বলা হবে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এটি উন্নত না অনুন্নত, অথবা পাশাপাশি দুইটা রাজ্যের বিবরণ দেওয়া থাকবে অথবা ছবি দেওয়া থাকবে। এটির আলোকে তোমাকে বলতে হবে এটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত, এই দুই রাজ্যের মধ্যে কোনটা অপেক্ষাকৃত বেশি উন্নত। তার মানে আমার কথা হলো, তুমি যদি এই দ্বিপদ নামকরণ এবং এই পাঁচটা রাজ্যের বিবরণ ঠিক ঠিক মতো পড়ো, এ অধ্যায়ের তুমি ওভারঅল প্রায় সব প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ করতে পারবে। আর ছোট ছোট প্রশ্নের মধ্যে আছে যেমন শ্রেণীবিন্যাস, তারপরে হলো আইসিবিএন, আইসিএন, শ্রেণীবিন্যাসের নিয়ম, এরকম ছোট ছোট কিছু প্রশ্ন আছে, সেগুলো হয়তো আমরা এর সাথে একটু সমন্বয় করে পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দ্বিপদ হুম। নামকরণ কি, দ্বিপদ নামকরণের নিয়মাবলী। এখন এই যে রাজ্যের যে বিবরণ, আমরা প্রথমে এই রাজ্যকে দুইটা ভাগে ভাগ করি, সুপার কিংডম ওয়ান যেটা হলো মনেরা, আর সুপার কিংডম টু, সেখানে কি কি আছে বলতো? ফানজাই আছে, এনিমি এনিমিলিয়া আছে, আর কি কি প্লান্টি আছে? আছে। প্লান্টিয়া আছে, প্লান্ট। আর একটা কি আছে? প্রোটিস্টা। প্রতিষ্ঠা আছে, ইয়েস। তো এখন আমার কথা হলো এই যে চারটা যে রাজ্য, যেটা তোমার রাজ্য নম্বর ইয়ার কিংডমে হলো দুই, এটা মনে হয় ইউক্যারিওটা। আর রাজ্য নম্বর যেটা কিংডম ওয়ান সেটা হলো প্রো ক্যারিওটা। আর এখানে কিন্তু একটা মজার জিনিস করা হয়, অনেকেরই এই যে তোমার ধরো সুপার কিংডম ওয়ান টু এটাও মনে থাকে না, আবার যদিও বা এটা মনে থাকে, তো ওই যে প্রো ক্যারিওটা এবং ইউ ক্যারিওটা এই নাম মনে থাকে না। পরীক্ষায় প্রশ্ন সে যেটা পড়ে গেছে ওটাই আছে, কারণ এই পাঁচটা রাজ্যের বাহিরে এখানে প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নাই। এবং এই পাঁচটা রাজ্যের তুলনা, পাঁচটা রাজ্যের বৈশিষ্ট্যের বাহিরে প্রশ্ন তারা দিতেই পারবে না, কারণ প্রশ্ন নাই তো এখানে। আরো যে বললাম কমন প্রশ্ন বাবা। যে দ্বিপদ নামকরণ, শ্রেণীবিন্যাস, এরকম ছোট ছোট, মানে দ্বিপদ নামকরণটা ছোট প্রশ্ন না, এটা ওই তোমার নামকরণের নিয়মাবলী সহ সব আসে। শ্রেণীবিন্যাসটা ছোট, শ্রেণীবিন্যাস কি, শ্রেণীবিন্যাসের যদি প্রয়োজনীয়তাও বলে, সেটা হয়তো খ নম্বরে পর্যন্তই থাকবে। এখন প্রশ্ন হলো, এই পাঁচটা রাজ্য তোমরা কিভাবে পড়বে? পাঁচটা রাজ্য পড়তে গিয়ে তোমরা প্রথমত তাদের বৈশিষ্ট্য, তারা দেখতে কেমন, এক নম্বর। তাদের বাসস্থান কোথায়, দুই নম্বর। তারা খাবার সংগ্রহ করে কিভাবে বা খাবার খায় কিভাবে, বা তাদের পুষ্টি প্রক্রিয়া হয় কিভাবে। এই তিন প্রশ্নের উত্তর কিন্তু একটাই। কেন? যেমন মনে করো তোমার স্তন্যপায়ী প্রাণীর কথা যদি বলি, তারা কেমনে খাবার খায়, তারা কেমনে পুষ্টি পায়, কেমনে তারা রোগ প্রতিরোধ করে, সব প্রশ্নের উত্তর এক জায়গায়। আর শেষ যে অপশনটা আছে সেটি হলো তাদের বংশ বিস্তার করা, তারা কিভাবে বংশ বিস্তার করে। তোমরা মূলত এই প্রশ্নের উত্তরগুলো সবগুলো থেকে বের করবে। এখন কম্পেয়ার করবা কিভাবে? তুমি প্রথমে মনেরা পড়লে, মনেরাতে তুমি পড়লে এটা দেখতে কেমন, ঠিক একই জিনিস ফানজাইতে পড়লে, একই জিনিস অ্যানিমিলিয়াতে পড়লে, একই জিনিস প্লান্টিতে পড়লে, আমার মনে হয় যে এভাবে যে দেখতে কেমন, এটা এরকম, ওটা ওই রকম, ওটা ওই রকম, কম্পেয়ার করে করে পড়বা, শেষ।
2 নম্বর পড়লে কি বাসস্থান, তারা কোথায় বসবাস করে। তুমি দেখো মনেরা কোথায় বসবাস করে, ফাঞ্জাই কোথায় বসবাস করে, প্লান্টি কোথায় নমস্কার। বসবাস করে। ঠিক আছে, সবার বসবাস গুলোকে কিন্তু একটু কম্পেয়ার করে পড়ি। তারপরে কি খাবার গ্রহণ, কে কিভাবে খাবার গ্রহণ করে। তোমরা এতদিন নানা আঙ্গিকে পড়ছো, আজকে আমি যে পরামর্শ দিচ্ছি প্লিজ সেটিকে একটু ফলো করো। দেখো পড়া খুব সহজে মনে থাকবে। অর্থাৎ তোমরা একই টাইমে সব পড়বা না। তুমি ফার্স্ট পড়তে বসছো, তুমি যদি মনে করো যে এই 5টা রাজ্যের এখন শুধু আমি বাসস্থান পড়বো, তাহলে ওই বাসস্থান পড়ে তুমি অন্য পড়া পড়বা। অর্থাৎ এই বাসস্থান 5টার পড়লে, ঠান্ডা মাথায় আবারও পড়লে, আবারও দেখলে, আত্মস্থ করলে, দেন ওটাকে ক্লোজ করে দিবা যে না ঠিক আছে আমি 10 মিনিট পড়ছি, আমার আত্মস্থ হয়ে গেছে, এটা রাখি, আমি অন্য পড়া পড়বো। আবার পড়া যখন শেষ হয়ে যাচ্ছে তখন তুমি করলে কি, খাদ্য গ্রহণের উপরে এই 5টা পড়লে, যে দেখিতে 5 জনের খাবার গ্রহণ কি কিভাবে হয়। এভাবে একটু টেকনিক করে পড়ো, ইনশাল্লাহ পড়া মনে থাকবে, এবং একটা যে আরেকটার ভিতরে যাওয়া সেটা ইনশাল্লাহ যাবে না। সবাই এভাবে কাজটা করবো তো, কথা হ্যাঁ। বল। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। তোমাদের আরেকটা ব্যাপারে আশ্বস্ত করছি যে দেখো আমাদের তো মনে করো এই জিনিসগুলোতে আরেকটা প্রবলেম আছে, যেটা আমি অনেকেরই হয়তো সেভাবে বলা হয়নি। এখানে ল্যাটিন বা গ্রিক শব্দের কিন্তু এক ধরনের প্রাচুর্যতা আছে। অর্থাৎ এখানকার শব্দগুলো বেশ কঠিন। অনেক শব্দই তোমরা দেখবা যে তোমাদের সাধারণ বাংলা ভাষার শব্দ নয়, পড়তে গিয়েই তোমরা দেখবে যে আমাদের খুব কষ্ট হচ্ছে উচ্চারণ করতে। তোমরা করবা কি, এই শব্দগুলো আলাদা করে লিখে নিবা, এবং এগুলো আগে ঝরঝরা করবা। ওই যে ছোটবেলায় যে তোমরা বিভিন্ন ধারাপাত নামতা এগুলো মুখস্থ করছো, কি করছো, একক কে এক, 10 দুগুণে 20, 3 10 30, করণে এরকম। পড়ছি। আচ্ছা তখন কি কোনো কোনো কিছু বোঝার চেষ্টা করছো, যে কোনো বোঝার টাইম নেই, আছে মুখস্থ করি। হুম। সবাই বলো তো তাই করনি, হ্যাঁ, করছি। না এরকম করে করছো, একক কে এক, সে থেকে দেখ, সবাই দেখছে এরকম। তাহলে আমরা কোনো দিকে দেখিনি, আমরা শুধু পড়ছি এককে এক। ঠিক এইরকম ভাবে তোমরা করবা দেখতে কি, দিন। হ্যাঁ তোমরা করবা কি, ওই শব্দগুলোকে আলাদা করে নিয়ে প্লিজ সবাই পড়বা, আলাদা করে নিয়ে পড়বা। বিশেষ করে বৈজ্ঞানিক নাম, বিশেষ করে তোমার বিভিন্ন অংশের বিবরণ, এগুলোতে গিয়ে ওই শব্দগুলো পড়বা। পড়ার পর দেখো অনেক সহজ লাগবে। প্রয়োজনে তোমরা একটি হাতে কলমে আমার থেকে এটি করে নিও, দেখে নিও, যদি কারো বুঝতে প্রবলেম হয়। কারণ বায়োলজি অনেকেরই প্রবলেম। আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যারা এরকম কথা বলে যে স্যার আমার কাছে ফিজিক্স কেমিস্ট্রি তো কঠিন লাগে, কিন্তু তাই বলে বায়োলজির মতো না স্যার, বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির চেয়েও কঠিন। কেন কঠিন হচ্ছে তার কাছে, কারণ ওই যে ওই কৌশলটা সে পায়। বলেন। কথা বুঝতে পারছো কি, কৌশলটা কি, ওই যে কঠিন শব্দগুলো আয়ত্ত করার পর ভালোভাবে পড়তে হবে, তাহলে দেখবা যায় ইনশাল্লাহ আয়ত্ত হয়ে গেছে। ঠিক আছে, আমার মনে হয় এটা সবাই করে নিও। তো আমি দ্বিতীয় অধ্যায়ে যেতে চাচ্ছি। প্রথম অধ্যায়ের উপর আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, আমরা দ্বিতীয় অধ্যায়ে একটু যাই। তো দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার শুরুতেই, দ্বিতীয় অধ্যায় কিন্তু আমাদের টার্গেটেড অধ্যায়। আমি তোমাদের মনে হয় কিছুটা হলেও ইয়ে দিয়েছি। এখন আমাকে বলো তো, দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কি। 1 নম্বর, আয়ুর্বেদিক ওষুধ। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় অধ্যায়ে হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, এবং হলো তোমার নিউরন বা স্নায়ু কোষ, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায়ও আছে,
দশম অধ্যায়ও আছে। এই গঠন, এই তিনটার গঠন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। আবার এগেইন বলতেছি, এলে না পড়াচ্ছেন। মাইটোকন্ড্রিয়ার গঠন, প্লাস্টিডের গঠন, আর হলো তোমার এই যে এখানে যে ছবি দেখতেছো, স্নায়ুকোষ নিউরনের গঠন। স্নায়ুকোষ নিউরন এটা দ্বিতীয় অধ্যায়ও আছে, ষষ্ঠ অধ্যায়ও আছে। সরি, ষষ্ঠ অধ্যায় না, আমি ভুল বললাম, এটা দশম অধ্যায়ে আছে, সমন্বয় অধ্যায়। আরো কিছু কিছু হালকা আলোচনা হয়তো বিভিন্ন অধ্যায়ে থাকতে পারে, বাট এই দুই অধ্যায়ে এই জিনিসটা পূর্ণাঙ্গ আছে। এরপর দ্বিতীয় সারিতে যে প্রশ্নগুলো আমি পড়ার ব্যাপারে সাজেস্ট করবো তা হলো নিউক্লিয়াসের গঠন, এর সাথে সমন্বয় করে তোমার এই ক্রোমোসোমের গঠন। অর্থাৎ ক্রোমোসোম এবং নিউক্লিয়াস দুটো একসাথে পড়া ভালো। সর্বশেষ হলো তোমার জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমটা বেশি ইম্পর্টেন্ট, ফ্লোয়েমটা একটু কম ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো পড়বা। আমার মনে হয় বড় প্রশ্ন আসার মতো প্রায় সবগুলোই আমি বলে দিয়েছি। শুনতে পাইছো কি? ক্লিয়ার বুঝছো কি এইটুকু সবাই? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ আচ্ছা, স্যার। এখন তাহলে এই যে 19 সালে আসা প্রশ্নের আলোকে একটু সবাই দেখো, অঙ্গ কি, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস কেন বলা হয়? অঙ্গ তো বোঝায় একাধিক টিস্যু নিয়ে গঠিত একটা বিশেষ অংশকে বলা হয় অঙ্গ। তো মনে রাখো, প্রত্যেকটা বিল্ডিং তৈরি হয় একটা ইট থেকে শুরু করে। ঠিক তেমনি প্রত্যেকটা জীবের শুরু হয় হলো একটা বিশেষ কোষ, তার নাম হলো ভ্রূণ কোষ, যেটাকে আমরা ইংরেজিতে জাইগোট বলি। তাহলে এই ভ্রূণ কোষ অর্থাৎ এই যে কোষগুলো মিলে হয় কলা বা টিস্যু, আর কতকগুলো কলা বা টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ। আশা করি অঙ্গের সংজ্ঞা বুঝতে পারছো। এরপরে হলো তোমার মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, তার কারণ হলো আমরা জানি যে শ্বসন প্রক্রিয়াতে প্রত্যেকটা জীব খাবার শক্তি তৈরি করে। এই যে সে শক্তি তৈরি করে শ্বসন প্রক্রিয়াতে, এই শ্বসন প্রক্রিয়াতে তৈরি করা খাদ্য উপকরণ তার মাইটোকন্ড্রিয়ার মধ্যে সঞ্চিত হয় এবং না, সেখান থেকে এই শক্তিটা ব্যবহার করে। এই যে আমি যে তোমাদের মধ্যে কথা বলতেছি, আমার কথা বলার শক্তি ওই মাইটোকন্ড্রিয়া থেকে ব্যবহার হচ্ছে। এটা আমাকে প্রতিনিয়ত পাওয়ার বা শক্তি দিচ্ছে। এই জন্য এটি হলো পাওয়ার হাউস আমাদের জীবদেহের জন্য। তারপরে বলা হচ্ছে প্রথম চিত্রের গঠন, চিহ্নিত চিত্র অঙ্কন করো। প্রথমটি কি বলা হচ্ছে বলতো? স্যার ক্লাসে দুই ধরনের চিত্র আঁকলেন, যার প্রথমটির গঠন পেঁচানো সুতার ন্যায়, ভিতরে যার ভিতরে নিউক্লিয়াস থাকে। এটা না সেটা? সুতানো পেঁচানো নয়, আছে কি দেখো তো? হুম, অর্থাৎ ক্রোমাটিন জালিকা, যেটা ক্রোমোসোম বলা হয়, সে জালিকার অংশকে। তারপরে কি বলা হচ্ছে? দ্বিতীয় চিত্রটি একে চিহ্নিত করো এবং এর তোমার বিভিন্ন অংশের বিবরণ। তো এখানে দ্বিতীয় অংশটা হলো তোমার নিউরন। ঠিক আছে, এই নিউরনের গঠনের যদি আমরা দেখি, তাহলে মূলত দুইটা অংশ পাবো এখানে। একটা অংশের নাম হলো মূল কোষ দেহ, আর একটা হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের মধ্যে আছে হলো তোমার অ্যাক্সন,
আর এটার নাম হলো সিনাপস। আর এই পর্বগুলোর নাম হলো র্যানভিয়ার পর্ব। আর এই মোটা মোটা অংশের নাম হলো মায়োলিন। এগুলো এখানে যে শাখা প্রশাখা গুলো আছে, এই শাখাগুলোর নাম হলো তোমার ডেনড্রন। আর প্রত্যেকটা শাখার নাম হলো ডেনড্রাইট। ক্লিয়ার? বুঝছো কি? এই কথাগুলোই লেখা আছে। হ্যাঁ স্যার। তাহলে আজকে আমাদের পড়া এটুকুই থাক, আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ এরপর থেকে আবার পড়া শুরু করব। এই ঘর, এই ঘর